সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি বোর্ডে সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো, চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা একটা কোশ্চেন। এখানে বলা হয়েছে পি কিউ আর আর হচ্ছে এস, চারটা বিন্দু দেওয়া আছে। এই বিন্দুগুলো একটি চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু। ওকে, সৌজন্য সাপেক্ষ আমরা উদ্দীপকটা পড়ে ফেললাম। এরপরে সরাসরি চলে যাব আমরা আমাদের ক নম্বর কোশ্চেনটাতে। এখানে বলছে আর বিন্দুগামী, মানে আর বিন্দু দিয়ে যায়। এই যে আর বিন্দু মানে কোন বিন্দু? যে এই বিন্দু, এই বিন্দুটা দিয়ে যায় এবং তিন ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো সরলরেখার সমীকরণ বের করতে হলে আমরা কিন্তু দুইটা উপায় জানি। এক, যদি হচ্ছে আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকলে, আর একটা হচ্ছে কি একটা বিন্দু আর একটা ঢাল দেওয়া থাকলে। তো এখানে কিন্তু আমাদের সেই একটা বিন্দু আর একটা ঢালই দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি হবে বলো তো? এই দেখো, এখান থেকে দেখে নাও। এই যে দেখো কি বলতো, y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। এটাই হচ্ছে আমার একটা বিন্দু আর একটা ঢাল দেওয়া থাকলে সমীকরণ নির্ণয়ের সূত্র, যেখানে x মানে x অক্ষ, y মানে y অক্ষকে রিপ্রেজেন্ট করে, আর x আর y কিন্তু চলক আকারেই থাকবে। সমীকরণে x আর y চলক আকারে থাকবে। শুধু x1 আর y1 এর মান কি হবে বলতো? এই যে এটা হবে x1 এর মান, এটা হচ্ছে y1 এর মান, আর এই যে এটা হচ্ছে কি m মানে কি ঢাল, m মানে হচ্ছে ঢাল। এই যে দেখো ঢাল 3। তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? y মাইনাস y1 হচ্ছে কত? মাইনাস মাইনাস 6 আর ইজ ইকুয়ালস টু m কত বলো তো? এই যে এখানকার 3, আর এখানে x মাইনাস x1 মানে হচ্ছে যে এখানকার মাইনাস 4। ঠিক আছে, আমরা এই যে এখানে ছোট্ট একটা -4 দিয়ে দিতে পারি, আর এটাকে ধরো আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে বলো তো? y প্লাস 6 ইকুয়ালস টু m হবে হচ্ছে 3, আর x মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে x প্লাস 4। ওকে, এরপরে দেখো এটা y প্লাস 6 এভাবেই থাকলো, আর এখানে কি 3x প্লাস 3 4 12। এখন আমরা এতটুকু পর্যন্ত রাখতে পারতাম, কিন্তু আমরা চাইলে একটা কাজ করতে পারি যে y কে এক পাশে রাখলাম, আর এখানে 3x থাকলো। দেখো 6টা ওই পাশে চলে গেলে 12 থেকে 6 বাদ হলে 6 থাকে, তাহলে প্লাস 6। এটাই ধরে নিলাম আমাদের অ্যান্সার। ঠিক আছে, এতটুকু রাখলেও হবে। আবার কেউ যদি মনে করে যে না ভাই সবগুলোকে এক পাশে নিয়ে যে আরেক পাশে আমরা শুধু জাস্ট 0 রাখবো, সেটাও কিন্তু সে করতে পারে। যেভাবেই করো না কেন, তোমার হচ্ছে এই পর্যন্ত জাস্ট এতটুকু করলো, তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবে। এই দেখো সরলরেখার সমীকরণ কিন্তু চলে আসছে। ওকে, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে। এই যে দেখো এখানে বলছে পি আর এবং কিউ এস কর্ণদ্বয়ে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে এটা যদি একটা চতুর্ভুজ হয়, তাহলে হচ্ছে আমাদের বলে দিছে পি আর আর হচ্ছে একটা কর্ণ এবং কিউ আর এস হচ্ছে একটা কর্ণ। এই কর্ণদ্বয়ের আমাদের কি বের করতে হবে? ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো ছেদবিন্দু জানতে হলে আগে কিন্তু আমাদের সরলরেখার সমীকরণ জানতে হয়। সরলরেখার সমীকরণ যদি আমরা না জানি, তাহলে কখনোই কিন্তু ছেদবিন্দু বের করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আগে তোমাকে পি আর সমীকরণ বের করতে হবে, তারপরে কি কিউ এর সমীকরণটা বের করতে হবে। তো পি আর আর, তাহলে সমীকরণে বের করতে হলে যে মাত্র একটু আগে আমরা হচ্ছে কথা বলতেছিলাম যে দুইটা ওয়েতে বের করা যায়। একটা হচ্ছে একটা বিন্দু আর একটা ঢাল জানা থাকলে, আর একটা হচ্ছে দুইটা বিন্দু জানা থাকলে। তো দুইটা বিন্দু তো আমাদের দেওয়াই আছে মনে হয়, না? এই যে দেখো পি আর হচ্ছে আর, দুইটা বিন্দু দেওয়া আছে। তাহলে দুইটা বিন্দু যেহেতু দেওয়া আছে, তার মানে আমরা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করব কোনটা? এই যে আমাদের এই সূত্রটা, y minus y1 minus y2 is equals to x minus x1 minus x2। এই দেখো এই সূত্রটা আমরা হচ্ছে অ্যাপ্লাই করব, যেখানে দেখো পি আর আর এর ক্ষেত্রে যখন আমি পি আর আর এর কথা বলতেছি, তো পি বিন্দু হচ্ছে আমার, দেখি পি বিন্দু কি বলছে বলো তো? 4,4 আর আর বিন্দু -4,6, 4,4 আর -4, -6। ঠিক আছে, তাহলে পি বিন্দু আর আর বিন্দু কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে সেক্ষেত্রে এখানে জাস্ট x1 y1 লিখে দিব, এটা হচ্ছে x2 y2। এই অনুপাতে আমি যদি মান বসা দিতে পারি, তাহলে আমরা কিন্তু পি আর সরলরেখার সমীকরণ পেয়ে যাব। পি আর সমীকরণ কি হবে তাহলে? y মাইনাস y1 কত হচ্ছে আমাদের? 4, তারপরে 4 মাইনাস -6 ইজ ইকুয়ালস টু x মাইনাস x1 হচ্ছে 4, তারপরটা হচ্ছে 4
মাইনাস মাইনাস 4। ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এখন দেখো এই যে মান বসাই ফেলছি, এটা কত হবে বলো তো? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি 4 প্লাস 6। ওকে, তাহলে 4 প্লাস 6 করলে কিন্তু 10 হয়। তাহলে এটা একবারে লিখে ফেললাম, এটা হচ্ছে 10, এটা হচ্ছে y মাইনাস 4, তারপরে x মাইনাস 4, আর এখানে থাকবে হচ্ছে কি বলতো মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে সেক্ষেত্রে 4 আর প্লাস 8, সরি 4 আর প্লাস 4 কত বলতো 8। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দুই পাশে যদি 2 দিয়ে গুণ করে দেই, 2 দিয়ে গুণ করে দেই, তাহলে দেখো এই যে ধরো 2 দিয়ে গুণ বলতে যে এখানে 2 এখানে 2, তাহলে সেক্ষেত্রে এটা কাটাকাটি করলে কত 5 হয়, এটা কাটাকাটি করলে কত হয় বলতো 4। তাহলে ঠিক আছে, তাহলে একই রকম আমরা কি করলাম বলতো, জাস্ট 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 2 দিয়ে গুণ করলে এখানে হবে হচ্ছে 5, মানে সরলরেখাটা যতটা, মানে সরলরেখার সমীকরণটা যতটা ছোট আসবে আমাদের জন্য ততটা ক্যালকুলেশন করাটা সুবিধা। ওকে, তাহলে এটা আসবে কি বলতো 4, এটা x মাইনাস 4। এখন আমরা আড়াআড়ি গুণ করে দিব, আড়াআড়ি গুণ করে দিব। এটা নিচেরটা যদি আমি নেই তাহলে সেটা গুণ হবে কার, এটার উপরেরটার সাথে। তাহলে কত 4y 4 4 16, তারপর এটার সাথে গুণ করলে কি 5x মাইনাস 20। ওকে, তাহলে এই যে দেখো আমার কিন্তু সরলরেখার সমীকরণটা চলে আসতেছে। তাহলে সবগুলো আমি একপাশে নিয়ে যাই, কারণ এক্সটাকে অবশ্যই পজিটিভ রাখতে হবে। তাহলে 5x মাইনাস 20 মাইনাস 4y প্লাস 16। এরপরে দেখো অতএব লেখা যায় কি 5x মাইনাস 4y, তারপরে মাইনাস 20 আর হচ্ছে 16 চলে গেলে এখানে কত মাইনাস 4 ইকুয়ালস টু 0। দেখো আমরা কিন্তু আমাদের সরলরেখার সমীকরণটা পেলাম। কোন সরলরেখার সমীকরণ? যে পি আর আর, পি আর আর বিন্দু মিলে যেই সরলরেখাটা তৈরি করে, মানে পি আর আর দিয়ে যায় যেরকম। এই দেখো তোমার হচ্ছে ধরো এটা হচ্ছে যদি এটা পি, এটা কিউ, এটা পি, এটা কিউ, এটা আর, এটা ধরো এস। তাহলে যে পি আর আর দিয়ে, পি বিন্দু আর আর বিন্দু দিয়ে যেই সরলরেখাটা যায় সেই সরলরেখার সমীকরণ কিন্তু আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমার কি বের করতে হবে? এই যে কিউ এস বা এস কিউ যেটাই বলো না কেন, এই যে তারপরে এদের এই ছেদবিন্দুটা আমি বের করবো। এদের এই যে ছেদবিন্দু মাঝখানে যে বিন্দুটা ছেদ করছে এইটা আমি বের করব। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে এখন পি আর এস সমীকরণটা বের করতে হবে, যেটা আমি একই উপায়ে বের করব। তাহলে পি এস সমীকরণটা কি আসবে? এই যে দেখো পি এস না, সরি এস কিউ, পি আর তো বের করে ফেলছি, এখন বের করব এস আর কিউ। এস আর কিউই তো ছিল, হ্যাঁ কিউ এস বা এস কিউ, কিউ এস সমীকরণ। তাহলে কিউ এস সমীকরণটা আমি কীভাবে বের করবো বলো তো? এই যে আগের সেই সূত্র দিয়ে বের করে ফেলবো। তাহলে জাস্ট মানগুলো বসালেই কিন্তু আমাদের হয়ে যাবে। সূত্র কি বলতো? এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু। ওকে, আর হচ্ছে কিউ বিন্দু বলে দিচ্ছে 5, -3, আর হচ্ছে এস বিন্দু দেওয়া আছে -5, 3। ঠিক আছে, এখন এই অনুপাতে ধরো এটা x1, এটা হচ্ছে y1, এটা x2, এটা হচ্ছে y2। জাস্ট বসাই দিলেই দেখো এখানে আমি যদি জাস্ট বসাই দিব তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণটা পেয়ে যাব। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা হচ্ছে এটা একবারে করে ফেলবো। তাহলে দেখো বন্ধুরা, ক্যালকুলেশন করে আমরা হচ্ছে যে মানটা যে বসাইছি, এই দেখো মানটা বসাইলে দেখো এরকম একটা তোমার হচ্ছে ইকুয়েশন আমরা পাবো। এই ইকুয়েশনটা একটু সলভ করলেই মনে হয় হয়ে যাবে। এই দেখো এখানে হচ্ছে -6 হয়েছে, এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তো 5 + 5 10। এখন দেখো 2 দিয়ে আমরা যদি গুণ করে দিই, দুই পাশে দেখছো 2 দিয়ে গুণ করে দিছি। তাহলে গুণ করে দিলে এটা লেখা দরকার নাই, 2 দিয়ে জাস্ট গুণ করে দিবা, এটা স্যার নিজেরাই বুঝতে পারবে যে এখানে তুমি গুণটা করছো, সেজন্য এখানে -3 হয়েছে। দেখো কাটাকাটি করলে তাই হয় না, দিয়ে রাখি, হ্যাঁ কাটাকাটি করলে এখানে হয় -3 আর এখানে হয় কত বলো তো 5। ওকে, আচ্ছা, এখন দেখো এখন অঙ্কের এই পর্যায়ে এসে দেখো এই যে এটা যখন আমি নিচেরটা নিব সেটা গুণ হবে কি এই যে বিপরীত পাশের উপরেরটার সাথে। তাহলে কত 5y, দুইটা যেহেতু আছে, আর হচ্ছে 3 × 5 = 15। এরপর দেখো এটার নিচেরটা নিচ্ছি, তাহলে কি এটা গুণ হবে এটার উপরেরটার সাথে। তাহলে -3 গুণ করলে -3x, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 5 = 15। তাহলে সেই ক্ষেত্রে যদি -3xটাকে এই পাশে আনলে +3x, আর হচ্ছে এখানে +5 হয়তো থাকেই, আর হচ্ছে 15 আর 15 কাটাকাটি গেলে কত 0। তাহলে এটাই কিন্তু আমার সরলরেখার সমীকরণ। তাহলে দেখো আমি কিন্তু দুইটা সরলরেখার সমীকরণ কিন্তু পেয়ে গেছি, একটা হচ্ছে এস কিউ, একটা হচ্ছে কিউ এস। এখন এই দুইটাকে একটু একসাথে লিখি, ধরো কাজ কিন্তু আমার অলমোস্ট শেষ। কাজ শেষ, এই যে দেখো এই দুইটাতে নিয়ে যাই, এই দুইটা দিয়ে এখন আমার কাজ, বাকিগুলা চলে যেতে পারে। এই যে দেখো, ওকে এই দুইটা দিয়ে কাজ, এটা একটু দূরে নিয়ে যাই।
এই যে এখন কাজ একটা হচ্ছে আমার কি কি আসলো, এটা হচ্ছে প্রথমটা আসলো কি বলতো, পিআর পিআর আর, ঠিক আছে, পিআর সমীকরণ আসছে, পিআর সমী আসছে, ঠিক আছে। আর তারপরটা আসছে হলো কি বলতো, কিউ এর সমীকরণ। ওকে, দুইটা সমীকরণ। এখন কথা হচ্ছে এদের ছেদবিন্দুটা কিভাবে পারবো, বের করতে পারবো। ওকে, ছেদবিন্দুটা কিভাবে বের করতে পারবো? হ্যাঁ, ছেদবিন্দুটা যদি আমাদের বের করতে হয় তাহলে শুধু এই একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সরলরেখাদ্বয়ের ছেদবিন্দু, হ্যাঁ, ছেদবিন্দু জানতে জাস্ট সমীকরণগুলো সমাধান করে দাও, ওই সরলরেখার সমীকরণগুলো সমাধান করে দাও, তাহলে দেখো এক্স এর মান আর ওয়াই এর মান পেয়ে যাবে। আর আমরা জানি যে ছেদবিন্দু মানে কি একটা বিন্দু না, একটা বিন্দু উৎপন্ন হতে হলে কি এক্স অক্ষের মান লাগে, ওয়াই অক্ষের মান লাগে। তাহলে যে এক্স এর যে মানটা আসবে সেটা এক্স অক্ষের মান, ওয়াই এর যে মানটা আসবে সেটা আসলে ওয়াই অক্ষের মান। তাহলে জানতে কি করতে হবে, এই সরলরেখাদ্বয়ের সমীকরণ সমাধান করতে হবে, সমীকরণ সমাধান করতে হবে। ওকে, তাহলে সমীকরণ সমাধান করলেই আমরা সরলরেখার কিন্তু ছেদবিন্দুটা পেয়ে যাব। ওকে, তাহলে এখন সমাধানটা করব কিভাবে? এখন সমীকরণ সমাধান করার ভাইয়া, এই যে দেখো এটা তোমরা তুলে রাখো দরকার হয়। এখন দেখো তোমরা হচ্ছে যদি সরলরেখার এই যে দেখো সমীকরণগুলো সমাধান করতে চাও, তাহলে সমাধান করার না অ্যাকচুয়ালি টোটাল 3টা উপায় আছে। একটা হচ্ছে প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন বা আর গুণন যেটাকে বলে। তো আমরা নর্মালি প্রতিস্থাপন আর অপনয়ন দিয়েই করি, বজ্রগুণনটা আমরা একেবারেই ইউজ করি না, আমরা প্রতিস্থাপন বা অপনয়ন দিয়ে করি। আর একটা স্পেশাল উপায় আছে, সেটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে, যেটা ভাইয়া এখন তোমাদের দেখাবো। কিন্তু আগে আমাদের কিন্তু এই যে প্রতিস্থাপন বা অপনয়ন দিয়েই করতে হবে, কারণ যদি আমরা ওটা না করি তাহলে মাঝে মাঝে দেখা যাচ্ছে টিচার ভাবতে পারবে আমরা হয়তো দেখে দেখে করছি বা উত্তরটা কীভাবে জানলাম একবারে। কিন্তু তারপরও ক্যালকুলেটর আমাদের শেখা লাগবে, কারণ মাঝে মাঝে এটা এমসিকিউতে আসে, আবার মানে এমসিকিউ পুরো ম্যাথটা আসে না, সমীকরণে তোমার হচ্ছে ধরো ছেদবিন্দু জানতে চাইলো, তো তখন সেক্ষেত্রে তখন আমাদের কিন্তু ক্যালকুলেটর ইউজ করা বেটার হবে। আর তারপরে মাঝে মাঝে উত্তর মেলানোর জন্যও কিন্তু ক্যালকুলেটর ইউজটা আমাদের শিখে নিতেই হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আগে আমরা প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতে কীভাবে এটা সমাধান করতে পারি সেটা একটু দেখে নিই। তো প্রতিস্থাপনের কাজ হচ্ছে কি, যে একটা সমীকরণ থেকে, ধরো এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ, একটা সমীকরণ থেকে যে কোনো একটা চলকের মান যদি আমি অপর একটা সমীকরণে বসাই দেই, তাহলে সেক্ষেত্রে আমরা মানে এই পদ্ধতিতে আমরা হচ্ছে এক্স আর ওয়াই এর মানটা পেয়ে যাব। আর সেটাকে আমরা কী বলবো বলতো, প্রতিস্থাপন। আর অপনয়ন হচ্ছে কি, অপসারণ, মানে যে কোনো একটা চলকের মান আমাদের বাদ দিতে হবে, মানে সমীকরণ থেকে যে কোনো একটা চলকের মানটা আমাদের অপসারণ করে ফেলতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব তোমার এক্স আর ওয়াই এর মান। তো ওইটাকে বলি হচ্ছে অপনয়ন পদ্ধতি। তো যেটা সুবিধা হয় তুমি সেটাই করবে। এখানে দেখো আমার মনে হচ্ছে যে আমার মনে হয় প্রতিস্থাপন করাটা বেটার হবে। আমি 2 নং থেকে দেখি, 2 নং থেকে একটা মান বের করে ফেলি, 2 নং থেকে একটা চলকের মান বের করে ফেলি। তাহলে 2 নং এ 2 নং হতে পাই আর কি, 2 নং হতে পাই কি পাই একটু দেখি, কার মান পাই দেখি, এক্স এর মানটা বের করি, এক্স এর মানে বের করি। তাহলে 5y = 0 দেওয়া আছে, তাই তো? তাহলে সেক্ষেত্রে 3x = কি, -5y। তাহলে অতএব x = কি হবে, -5y ভাগ কত বলো তো, 3 ভাগ হচ্ছে 3। দেখো 3 এখানে এসে ভাগ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কিন্তু -5y/3, মানে এটাকে তুমি একবারে বলতে পারো একটু সুন্দর করে, মাইনাসটা সামনে দিয়ে 5y/3, ঠিক আছে। এখন দেখো এই যে এই চলকের মানটাই যদি আমি অন্য আরেকটা সমীকরণে বসাই দেই, তাহলেই দেখো আমরা কিন্তু এক্স বা ওয়াই এর মানটা পেয়ে যাব। ওকে, দেখো এক্স এর মান আমি এখন বলবো যে 1 নং সমীকরণে বসাচ্ছি, 1 নং এ, হ্যাঁ, এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই, ঠিক আছে। কি পাই সেটা হচ্ছে দেখি, মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে কি পাই দেখি তো, তাহলে হচ্ছে 5 ইন্টু এক্স এর মান কত, -5y/3, তারপরে হচ্ছে তোমার -4y -4 = 0। ওকে, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এটা কত আসবে বলতো, বা এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, সরি এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর হচ্ছে এখানে 25y আর নিচে হবে কি বলতো 3, কারণ যেহেতু কাটাকাটি যায় না, তাহলে লবের সাথে লব গুণ, হরের সাথে হর,
এরপরে কি মাইনাস 4y মাইনাস 4 ইকুয়ালস টু 0। ওকে, এরপরে দেখো এদের লসাগু হচ্ছে 3, আর এখানে কত থাকে মাইনাস 25y, তারপরে মাইনাস 12। এই দেখো তোমার হচ্ছে 4-এর নিচে যে 1 আছে সেই 1 দিয়ে 3কে ভাগ করলে এই যে দেখো তোমার সিস্টেম কি বলো তো, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে 1-এর সাথে 3 দিয়ে ভাগ করলে তাহলে 3 হয়, সেই 3টা উপরে লবের সাথে গুণ হলে কত 12। আবার কি এখানকার আবার 1 আছে, সেই 1 যদি এখানকার লসাগু যেটা হয়েছে সেটার সাথে কি হয় বলো তো ভাগ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে এই যে তোমার হচ্ছে 1 দিয়ে 3কে ভাগ করলে হয় 3, সেই 3 উপরে গুণ হলে কত বলো 3-4 12 ইকুয়ালস টু 0। তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে 3 ওই পাশে চলে গেলে 0-এর সাথে গুণ হলে আমরা জানি 0-এর সাথে যাই গুণ বা ভাগ হোক না কেন এটা 0 হবে। আর এখানে কত আসবে তোমার মাইনাস 25 আর হচ্ছে তাহলে মাইনাস 37, তাই তো মাইনাস 37y, আর এখানে হচ্ছে কত মাইনাস 12 ইকুয়ালস টু 0। আর এখানে হচ্ছে তাহলে থাকতেছে 37y, আর এখানে কত বলো তো 12। তাহলে সেক্ষেত্রে দেখো মাইনাস 37টা ওই পাশে চলে গেলে কত হবে বলো তো, y ইকুয়ালস টু 12 বাই মাইনাস 37, 12 বাই মাইনাস 37। কারণ কি মাইনাস 37টা এখানে কিন্তু গুণ আকারে আছে, কেউ বলুন না ভাই এখানে মাইনাস আছে এই পাশে প্লাস হয়ে যাবে, এটা কিন্তু গুণ আকারে আছে, তাহলে গুণ আসলে এখানে অবশ্যই ভাগ হবে। এখন আমরা দেখি যে আমরা x এর মানটা কিভাবে পাবো। ওকে বন্ধুরা, তাহলে দেখো এখন হচ্ছে এই যে দেখো এই y এর মানটা আমি যদি এই যে দেখো 2 নং হতে যেটা পাইছিলাম, ওকে 2 নং হতে যেটা পাইছিলাম এটাকে আমি একটা অন্য নাম দিয়ে দিই, এটা 3 দিয়ে দিই। তাহলে ধরো 2 এর মান 3-এ বসিয়ে, এই যে y এর মান 3-এ বসিয়ে, 2 এর মান না y এর মান, y এর মান 3 নং-এ বসিয়ে, 3 নং এ বসিয়ে, ঠিক আছে এই জায়গায় বসালেই ভালো হবে। তাহলে দেখো সরাসরি x এর মানটা চলে আসবে। তাহলে এখানে মাইনাস 5 ইন্টু কত 12, এই যে দেখো পুরো y এর মান কিন্তু বসবে, এই যে দেখো y এর মান কত মাইনাস 12 বাই হচ্ছে তোমার 37, আর নিচে কি হচ্ছে বলো তো 3। ওকে, তারপরে দেখো এটা যদি তুমি মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর এখানেও কাটাকাটি করার কোনো অপশন নাই, তাহলে লবের সাথে লব গুণ, তাহলে 5 বারং কত 60, আর এখানে কত 37, আর নিচে থাকবে কি 3। তাহলে দেখো এই যে ভগ্নাংশের ভাগ যদি করতে হয়, দেখো একটা ভগ্নাংশ আছে নিচে 3, আর ধরো 3 নিচে আমি 1 ধরে নিতে পারি, তাহলে নিচেও কিন্তু এটা ভগ্নাংশ, তো ভগ্নাংশের ভাগ কীভাবে করে তো গুণ দিয়ে উল্টায় দিতে হয়, তাই তো গুণ দিয়ে নিচেরটা কিন্তু উল্টায় যায়, হ্যাঁ উল্টায় যায় মানে ব্যস্তকরণ হয়ে যাবে, ব্যস্তকরণ মানে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। দেখো এটা 3 এর নিচে 1 আছে না, তাহলে 1 হর আকারে ছিল, সেটা এই যে দেখো উপরে তোমার লব হয়ে গেল, আর এই 3টা লব আকারে ছিল সেটা হর হয়ে যাবে, দেখছো নিচেরটা সবসময় কিন্তু নিচেরটা উল্টাবে। ওকে, তাহলে এটা কাটাকাটি করতে কত হয় 20 বাই 37, একটু উদ্ঘট মান আসছে, বাট এটাই হচ্ছে আমাদের ছেদবিন্দু, এটাই আমাদের ছেদবিন্দু কাঙ্ক্ষিত। অতএব পি আর আর এবং কিউএস এর ছেদবিন্দু কি হবে বলো তো, ছেদবিন্দু। তো ছেদবিন্দু হতে হলে এক্স অক্ষের মান কত আসছে, দেখো এক্স এর মান, এই যে এক্স অক্ষের মান কত আসছে 20 বাই 37, আর ওয়াই অক্ষের মান কত আসছে মাইনাস 12 বাই 37। এই মাইনাসটা নিচে থাক উপরে থাক সামনে থাক ব্যাপারটা একই, মানেটা কিন্তু একই। তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ছেদবিন্দু। ওকে, কখনো যদি সরলরেখার ছেদবিন্দু বের করতে বলে তাহলে কিন্তু আমরা এইভাবেই সমীকরণ সমাধান করে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই ক্যালকুলেটরে কীভাবে করা যায় সেটা একটু দেখাই দেন। ওকে, তাহলে আমরা ক্যালকুলেটরে এখন চলে যাব, ঠিক আছে বন্ধুরা। তাহলে দেখো আমাদের যদি সমীকরণগুলো সমাধান করতে হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই যে দেখো এই যে তোমার হচ্ছে ক্যালকুলেটরের যেই ফাংশনটা যে সেটআপটা আছে সেই সেটআপটা কিন্তু তোমার এই যে দেখো এক্স আর ওয়াই গুলাকে এক পাশে রেখে করে দিছে, মানে তোমাকে অবশ্যই এই যে দেখো এইটাকে এই দেখো এখানে চলকগুলো যেমন দেখো এখানে চলকগুলো এক পাশে না, এখানে কিন্তু চলকগুলো এক পাশে আছে, কিন্তু এই যে ধ্রুবকটা কিন্তু আবার হচ্ছে মানে ওদের সাথেই চলে আসছে। তো চলকগুলো থাকবে এক পাশে আর ধ্রুবকটা থাকবে কি অন্য একটা পাশে, তা না হলে কিন্তু ক্যালকুলেটরে করা যাবে না। ওকে, জাস্ট এইটা দেখো -4 পাশে গেলে +4, এই ছোট্ট একটু এই এতটুকু ব্যাপার। তার মানে এখানে এইটা বসানো আর এটা বসানো আসলে একই কথা, মানে দুইটা মান একই,
কিন্তু আমি এখানকার -4টা আসলে ইউজ করতে পারবো না ক্যালকুলেটরে করার সময়। ক্যালকুলেটর করতে হলে আমাকে অবশ্যই এই দেখো ধ্রুবক মানটা এই পাশে থাকতে হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটরে দেখবো এখন। ওকে বন্ধুরা, তাহলে তোমরা লক্ষ্য করতে পারছো যে আমার হাতে ক্যালকুলেটর চলে আসছে। এই যে দেখো ক্যালকুলেটরে যে মোড যে অপশনটা আছে দেখছো, যে উপরে যে মোড অপশনটা আছে, এটাকে তোমরা একবার না তোমাকে 3বার প্রেস করতে হবে। ওকে, একবার না 3বার প্রেস করতে হবে। তো 3বার, এই যে 1বার 2বার আর হচ্ছে কি বলতো এই যে 3বার। ঠিক আছে, তো 3বার তুমি প্রেস করলে, 3বার প্রেস করার পরে দেখো এখানে হচ্ছে ইকিউএন, 1 নম্বরে দেখো ইকিউএন অপশনটা আসতেছে। এই যে ইকিউএন মানে কি বলতো, ইকুয়েশন। ইকুয়েশনে বাংলায় সমীকরণ। তাহলে যেহেতু সমীকরণ সমাধান করতে যাচ্ছি, তাহলে ইকিউএন এ যাবো। দেখো ইকিউএন যে 1 যেহেতু আছে, আমি এই 1টা প্রেস করব। ওকে, 1 প্রেস করব। এরপর দেখো আননোনস, মানে জানতে চাচ্ছে তোমার কয়টা আসলে আননোনস। তো দেখো তোমার কয়টা আননোন বলো তো, এই যে এক্স আর ওয়াই, মানে 2টা আননোনস, মানে এক্স জানো না ওয়াই জানো না। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো এই যে 2 প্রেস করবো, 2টা আননোন। এবার দেখো A1 মানে জানতে চাচ্ছে আমার প্রথম সমীকরণের এক্স এর সহগ। তো দেখো প্রথম সমীকরণে আমার এক্স এর সহগ কত ছিল বলো তো, 5। এক্স এর সহগ কত ছিল, 5। তোমরা দরকার হয় আগের প্রশ্নটুকু একটু তোমার হচ্ছে পজ করে একটা স্ক্রিনশট দিয়ে সামনে নিয়ে নাও, তারপর তোমরা ভালোভাবে দেখতে পারবে যে তোমার এক্স এর সহগ কত, 5। তাহলে সে 5 দিব, দেন ইজ ইকুয়ালস টু, এই যে 5 দিছি, এরপরে ইজ ইকুয়ালস টু দিলে আমাকে সামনে নিয়ে যাবে। এরপরে দেখো ওয়াই এর সহগটা জানতে যাচ্ছে, B1 মানে হচ্ছে ওয়াই এর সহগ। তো এখানে ওয়াই এর সহগ হবে কি বলতো, -4। কিন্তু কেউ ভুলো প্লাস বলো না, চিহ্ন সহ কিন্তু দিতে হবে। তাহলে -4, এই যে -4 লিখে ইজ ইকুয়ালস টু, এরপর C1 মানে ধ্রুবক মানটা, ধ্রুবক মান ইজ ইকুয়ালস টু, এর পাশে কি ছিল বলতো, 4 ছিল। তাহলে এই যে 4 দিয়ে দিব, 4 ইজ ইকুয়ালস টু। এরপর আবার A2 তে আসছে, A2 মানে হচ্ছে জানতে চাচ্ছে যে তোমার পরবর্তীতে এক্স এর সহগ কত। তো পরবর্তী এক্স এর সহগ ছিল 3, আর ওয়াই এর সহগটা হচ্ছে কি 5, +5। তো 5 দিব, এরপর ইজ ইকুয়ালস টু, দেখো C2টা কিন্তু এই পাশে 0 ছিল, ইজ ইকুয়ালস টু এই পাশে কিন্তু 0 ছিল। তো সেই জন্য তোমাকে কিন্তু এখানেও 0 প্রেস করতে হবে, যে 0। ওকে, তাহলে এই যে দেখো তোমাদের এক্স এর মানটা চলে আসছে। এই যে তোমরা ভয় পেও না আবার যে ভাই এক্স এর মান তো এই যে দশমিকে চলে আসছে, ভগ্নাংশ কীভাবে পাবো। ওই যে দেখো শিফট দেখতে পাচ্ছ, শিফটের নিচে ক্যালক, এবার ক্যালকের নিচে দেখো যে এ আর হচ্ছে B/C লেখা। তার মানে এখানে কিন্তু যে ভগ্নাংশতে যাওয়া যাবে, এটা প্রেস করলে ভগ্নাংশতে কিন্তু যাওয়া যাবে। এই যে দেখো দেখছো, এটা প্রেস করলাম আর ভগ্নাংশতে চলে গেল, দেখছো এই যে এইটা আর হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, এই যে এটা বুঝো কিন্তু, হ্যাঁ এই যে ভাইয়া দেখাচ্ছি যে এটা আঙ্গুল দিয়ে আসছে যেটা, দেখছো A/B/C। তাহলে এটাকে প্রেস করলেই তোমার দশমিক থেকে কিন্তু ভগ্নাংশ নিয়ে যাবে। দেখো যে 20/37, এটাই কিন্তু আমার আসছিল। এরপর হচ্ছে ওয়াই এর মান কত হয়, ওয়াই এর মান আবার ইজ ইকুয়ালস টু দিব, এই যে আবার ইজ ইকুয়ালস টু, এই যে ওয়াই এর মান চলে আসছে, দেখছো। এখান থেকে যাবো কিভাবে বলো তো, এই যে দেখো তোমরাই বলো, ওই যে শিফট ক্যালকের নিচে যেটা, এই যে এ, হ্যাঁ এই যে এটা প্রেস করলে যে দেখো চলে আসে -12/37, -12/37। আমরা কিন্তু ক্যালকুলেটারে মানগুলো কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে গেলাম, খুব সহজ উপায়। এরপর আমরা জানি যে এই ক্যালকুলেটর ব্যতীত আমাদের কাছে অন্য ধরনের ক্যালকুলেটর আছে, তো সেটা দিয়েও কীভাবে সমাধান করতে আমি সেটাও দেখাই দিচ্ছি। ঠিক আছে, দেখো বন্ধুরা, যাদের কাছে এই ধরনের ক্যালকুলেটর আছে বা এটার একটা ব্ল্যাক ভার্সন আছে, এই ধরনের ক্যালকুলেটর আছে, তারা যেভাবে সমাধানটা করবে, তারা দেখো এই যে দেখো তোমার হচ্ছে যে প্রথমে যে মড অপশনটা প্রেস করে, দেখো মড, ওই যে আগেরটার মতোই, একদম জাস্ট আগেরটার মতোই তোমার হচ্ছে, জাস্ট এখানে লেখাগুলো একটু ডিফারেন্ট টাইপ আসবে, বাট নিয়ম এক। তাহলে প্রথমে তোমরা কি বলো তো, এই যে মোড অপশন প্রেস করবে, মোড দিবে। ঠিক আছে, এবার দ্বিতীয় অপশনে গিয়ে দেখবা যে তোমার 5 নাম্বারে দেখবা এই যে ইকিউএন লেখা আছে, যে আগেরটার মতোই। দেখবা তোমার 5 নম্বরে গিয়ে দেখবা যে ইকুয়েশন অপশনটা আছে। ঠিক আছে, ইকিউএন। এরপরে 3 নম্বরে ওই ইকিউএন এ 5 নাম্বার প্রেস করলে তুমি যখন ইকিউএন এ চলে যাবে, মানে ইকুয়েশনে চলে যাবা, সেখানে 1 নাম্বারটা প্রেস করবে, 1 নাম্বার। ওই 1 নাম্বার অপশনটাই তোমার সমীকরণ সমাধান করার জন্য, দুইটা সমীকরণ সমাধান করার জন্য এই যে 1 নাম্বার অপশনটা দেওয়া আছে। তাহলে প্রথমে কি মোড, তারপরে ইকুয়েন এর প্রথমটা, ইকুয়েন মানে 5 প্রেস করে ইকুয়েনে যাওয়ার, মানে ইকুয়েশনে যাওয়ার পরে প্রথমটা সিলেক্ট করলেই তুমি বুঝে যাবা যে কোথায় এক্স এর সহগ বসানো হচ্ছে, কোথায় ওয়াই এর সহগ, আর ইজ ইকুয়ালস টু কীভাবে তোমাদের ক্যালকুলেটর আরও একটু সহজভাবে করে দাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলে যাবো আমরা আমাদের পরবর্তী অঙ্কটাতে। ওকে বন্ধুরা, তাহলে চলে আসলাম আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেনটাতে, যেখানে প্রথমে আমি হচ্ছে একটু আন্তরিকতার সাথে তোমাদের হচ্ছে দুঃখ প্রকাশ করতেছি, যেখানে একটু তোমার হচ্ছে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, যেখানে প্রথম চতুর্ভাগে হবে এই ব্যাপারটা হচ্ছে তোমাদের বইয়ে কিন্তু অবশ্যই কারেকশন হয়ে চলে আসবে ইনশাল্লাহ। বাট আপাতত তোমরা একটু ধরে নাও, এটা হলো প্রথম চতুর্ভাগে, প্রথম
চতুর্ভাগে। ওকে, বলছে পি আর কিউ এস চতুর্ভুজের যে অংশ প্রথম চতুর্ভাগে অবস্থান করে, কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, ব্যাপারটা আমাদের হচ্ছে একটু মাথার উপর দিয়ে গেল। আমরা যদি একটা চিত্র আঁকি তাহলে হচ্ছে আমরা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। তাহলে দেখি, এটা ওয়াই অক্ষ, এটা আমি ধরে নিচ্ছি আমার এক্স অক্ষ। ওকে, এটা একটু সোজা করে দেই। এবার হচ্ছে আগে বিন্দুগুলা বসাই দেখি কি কি আসে। এই দেখো, তোমার হচ্ছে পি হচ্ছে 4,4, পি 4,4। তাহলে এই যে দেখো, এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ, তাহলে পি 4,4 আমি চোখের আন্দাজে নিয়ে নিব। দেখো পি 4,4 আমি এখানে ধরে নিচ্ছি, জাস্ট ঘরগুলো যেন ঠিক থাকে। ওকে, তারপরে 5,-3, 5 মানে এক্স এর মান হচ্ছে 5 আর ওয়াই এর মান -3, তার মানে অবশ্যই নিচে যাবে। ওয়াই অক্ষের ঋণাত্মক মানগুলো নিচে, ধনাত্মক মানগুলো কি বলতো উপরে। তাহলে 5,-3 পি কিউ, এরপরে হচ্ছে আর, আর বিন্দুটা কোথায় বলতো? -4, তাহলে -4 -6 এই যে এখানে, এটা হচ্ছে আর, আর হচ্ছে এখন যদি আমাদের এসটা বের করতে হয়, এস হবে কি -5,3, এস হচ্ছে -5,3, তাহলে -5 আর হচ্ছে +3, -5,3। ওকে, তাহলে এখন যদি আমি চতুর্ভুজটা আগে আঁকি তাহলে কেমন হবে আমার চতুর্ভুজ? তাহলে আমার চতুর্ভুজটা দেখতে হবে, এই যে দেখো, এই যে দেখো, এই যে এই যে এই ধরো আমার চতুর্ভুজটা মোটামুটি দেখতে হচ্ছে তোমার এমন হবে। ওকে, এখন আমাদের যে কাজটা করা লাগবে, যে চতুর্ভাগ আগে চিনতে হবে। দেখো, ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে, কিন্তু অবশ্যই কিন্তু আমাদের ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে। তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দিক বলতে আমি বোঝাতে যাচ্ছি, এটা যদি আমাদের ঘড়ি হয় তাহলে এই যে দেখো, আমার হাতের ডানে হচ্ছে ঘড়ি কাঁটার দিকে, আর হাতের বামে হচ্ছে কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তাহলে বাম দিক থেকে ঘুরে যাব, বাম দিক থেকে ঘুরে গেলে দেখো এখানে আসে, প্রথমে আসে প্রথম, তারপরে দেখো এদিকে ঘুরলে, হাতের বাম দিক থেকে ঘুরলে এখানে আসবে দ্বিতীয়, এখানে হচ্ছে তৃতীয়, আর এখানে হচ্ছে কি বলতো চতুর্থ চতুর্ভাগ। তাহলে অবশ্যই কিন্তু ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে কিন্তু তোমাকে এই যে তোমার হচ্ছে চতুর্ভাগের মানগুলো কিন্তু বসে দেবে। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ চতুর্ভাগ। ওকে, এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, দেখো তোমার প্রথম চতুর্ভাগে এই চতুর্ভুজের কতটুকু অংশ পড়ছে, এই যে দেখো এই অংশটুকু এসে পড়ছে। এই দেখো, তোমার লক্ষ্য করে দেখো, এই যে এই অংশটুকু দেখছো, এই অংশটুকু, এই যে দেখো ডট দেওয়া, এই অংশটুকু হচ্ছে তোমার এই যে এই মানে পুরো চতুর্ভুজের এই অংশটুকু প্রথম চতুর্ভাগে পড়ছে। এটার ক্ষেত্রফল তোমাকে এখন বের করতে হবে। এটার ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফল বের করতে হলে অবশ্যই কি বিন্দুগুলো জানা লাগবে না? তুমি যদি বিন্দু না জানো তাহলে কি তুমি ক্ষেত্রফল বের করতে পারবে না কিন্তু। তাহলে তোমার এই যে শীর্ষ বিন্দুগুলো জানা লাগবে, দেখছো যে এই পোর্শনের শীর্ষ বিন্দুগুলো কিন্তু এই যে এইগুলা হচ্ছে। তাহলে এটা শীর্ষবিন্দু কত হচ্ছে 0,0, 0,0। ওকে, ও বিন্দুটা কি হচ্ছে 0,0। এরপরে তোমার হচ্ছে এই বিন্দুটা এখন লাগবে, এই বিন্দুটা এখন লাগবে। এই মূল বিন্দু তুমি জানো 0,0, মানে এখানে এক্স অক্ষের মান 0, ওয়াই অক্ষের মান 0। আর এই যে পি বিন্দুটা তুমি অলরেডি জানতে, তুমি জানো না এখন এই বিন্দুটা এবং এই বিন্দুটা। এখন একটু লক্ষ্য করে দেখো, এই দুইটা বিন্দু জানাও কিন্তু খুব বেশি জটিল না। দেখো এই যে পি কিউ বিন্দু দিয়ে যায়, এটা একটা রেখাংশ। তার রেখাংশ কি? অবশ্যই সরল রেখার একটা অংশকেই রেখাংশ বলে, তাই তো? আমরা তো জানি সরলরেখার অংশই হচ্ছে কি বলতো রেখাংশ। তাহলে সরলরেখা যদি সমীকরণ থাকে, রেখাংশরও কিন্তু সমীকরণ আছে, আর দুইটা সমীকরণ কিন্তু আলাদা হবে না। ওকে, তাহলে পি কিউ সরলরেখা বা রেখাংশ। ওকে, তাহলে এই রেখাংশ যে সমীকরণটা আছে, সেই সমীকরণ বা এই সরলরেখাটা এক্স অক্ষকে ছেদ করে বলে তোমার হচ্ছে এই যে এখানে এই বিন্দুটা উৎপন্ন হয়েছে। যদি ছেদ না করতো তাহলে কোনো বিন্দু উৎপন্ন হতো না। তাহলে এক্স অক্ষকে ছেদ করছে তোমার এই যে পি কিউটা, আর হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করছে তোমার পি এসটা, তাই তো? এই যে পি এসটা, সেই জন্যই তুমি এই যে তোমার নতুন যে দুইটা বিন্দু হয়, সেই দুইটা বিন্দু কিন্তু তুমি পাইছো। ওকে, নতুন দুইটা বিন্দু পেয়েছো। তাহলে এটার নাম দিয়ে দাও তুমি এ, এটার নাম দিয়ে দাও তুমি বি, দিতে পারো কিন্তু না এ দিতে পারছো, এটা হলো বি বিন্দু দিলাম। এখন আমার এক এক করে বিন্দু বের করতে হবে। তাহলে বিন্দু বের করতে হলে আগে তো তোমার সরলরেখার সমীকরণ জানা লাগবে। তুমি যদি সরলরেখার সমীকরণ না জানো তাহলে সেক্ষেত্রে বিন্দু কিন্তু বের করা অসম্ভব। তাহলে এই দেখো, পি কিউ সমীকরণ যদি বের করতে হয়, সূত্র কি বলতো? দুইটা বিন্দু জানো তো, দুইটা বিন্দু জানা থাকলে সরলরেখার সমীকরণ বের করার ফর্মুলা কি একটু আগে আমরা দেখে আসছি, যে তোমার y - y1 y1 - y2 =
এক্স মাইনাস x1 x1 মাইনাস x2। ওকে, তাহলে এখানে জাস্ট বিন্দুগুলো বসায় দাও। এই যে দেখো, এটা হচ্ছে তুমি ধরে নাও এটা x1, এটা হচ্ছে তোমার y1, এটাকে ধরে নাও x2, এটাকে ধরে নাও y2। এই অনুপাতে এখন বিন্দুগুলো বসায় দাও। বিন্দুগুলো বসায় দিলেই হয়ে যাচ্ছে। তাহলে y মাইনাস y1, y1 কত আমাদের, ওই যে দেখো প্রথমটা, তারপরে y1 মাইনাস y2, তাহলে 4 মাইনাস মাইনাস 3। এরপরে দেখো x মাইনাস x1, তাহলে x1 কত হচ্ছে আমাদের, ওই যে দেখো 4, আর 4 মাইনাস x2 5। দেখো আমরা কিন্তু জাস্ট মানগুলা বসাই দিছি। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখো, এগুলোকে যেতে দেই। এই যে এই যে এই যে এই যে দেখো পি কিউ সরলরেখার সমীকরণ। তাহলে কি আসে সমীকরণটা একটু দেখি তো, একটু ক্যালকুলেশন করে দেখি তো। তাহলে এটা আসবে y মাইনাস 4, এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 7, 4 আর 3 7, আর এটা হচ্ছে x মাইনাস 4, x মাইনাস 4, আর এখানে আসবে মাইনাস 1। ওকে, তাহলে এই মাইনাস 1টা যদি তোমার এখানে এসে গুণ হয়ে যায়, দেখো মাইনাস 1 মানে এটার হচ্ছে, যদি আমি নিচেরটা নেই তাহলে এটা গুণ হবে কি এই পাশের উপরেরটার সাথে। ওকে, এটা নিচেরটা, তাহলে বিপরীত পাশের উপরেরটা, তাহলে কি মাইনাস ওয়াই প্লাস 4, আর এখানকার নিচেরটা এই পাশের উপরেরটা, তাহলে 7x মাইনাস 4 7 28। এখন যদি সাইড চেঞ্জ করে দিই তাহলে কি হচ্ছে আমাদের 7x মাইনাস 28 প্লাস ওয়াই মাইনাস 4, অতএব 7x প্লাস ওয়াই, তারপরে হচ্ছে তোমার এখানে তাহলে মাইনাস 32 ইকুয়ালস টু 0। তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা পেয়ে গেলাম, পি কিউ সমীকরণ পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে, আচ্ছা সমীকরণগুলোকে বের করে নিই, থাক ঠিক আছে, সমীকরণগুলো বের করে তারপরে হচ্ছে আমরা এক এক করে বিন্দুগুলো পেয়ে যাবো আর কি, সমস্যা হবে না। তাহলে এরপর আমি বের করবো যেমন এসপি। দেখো এই যে এসপিটা, এসপি বের করা লাগবে না, যে এসপি ওয়াই অক্ষকে ছেদ করছে বলে বিন্দু পাওয়া গেছে, দেখতে পাচ্ছ এসপিটা। ওকে, তাহলে আমার এসপি সমীকরণটা বের করতে হবে। তাহলে এসপি বের করতে হলে সমীকরণ কী হবে বলতো, y মাইনাস y1 মাইনাস y2 ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস x1 মাইনাস x2। এই যে দেখো এখন আমার নতুন বিন্দুগুলো কি হবে বলতো, এই যে এইখান থেকে যে মানটা বসাইতে হবে। ওকে, এই দেখো এখন এটা আমার হচ্ছে x1 y1ই ধরলাম। ওকে, আর এটা আমি ধরে নিলাম আমার x2 y2। এখন নতুন এটা হচ্ছে x2 y2, এটা কিন্তু আর নাই, এই বিন্দুটা বাদ হয়ে গেছে। এখন শুধু এস আর পি আছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি বিন্দুগুলো বসাই তাহলে কি হবে বলো তো, এই যে দেখো তোমাদের দেখেই বসাই। তাহলে y মাইনাস y1 হচ্ছে আমাদের 4 মাস। আচ্ছা কেউ কিন্তু কনফিউজ হয়ে যায় না ভাই, এখানে এসপি বলছেন, তাহলে এসকে তো x1 y1 ধরার কথা ছিল না, এভাবে মানে তোমার হচ্ছে যেটা খুশি তুমি সেটা ওইভাবে x1 y1 এটাকে x2 y2 ধরে নিতে পারো। দেখবে প্রত্যেক ক্ষেত্রে মান একই আসবে। তুমি যে এটাকেও x1 y1 ধরো, এটাকে x2 y2, দেখবে যে একই সমীকরণ পাচ্ছ। ওকে, ভিন্ন আসবে না। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার তাহলে 4 মাইনাস, তাহলে y2 কত, y2 হচ্ছে 3, y2 কিন্তু কত আসতেছে 3 আসতেছে, ইজ ইকুয়ালস টু x মাইনাস x1। x কত বলো তো, এখানে x মাইনাস x1 হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে 4, তারপরে x2 হচ্ছে মাইনাস মাইনাস 5। ক্লিয়ার? আচ্ছা এখন আমি যেটা করবো, এটা জাস্ট হালকা পাতলা একটা ক্যালকুলেশন করলেই শেষ, হালকা পাতলা একটা ক্যালকুলেশন করলেই আমাদের শেষ হয়ে যাবে। ওকে বন্ধুরা, তাহলে দেখো আমরা হচ্ছে একটু একবারে ক্যালকুলেশনটা করে ফেলছি। এই যে দেখো তোমার হচ্ছে 4 মাইনাস 3 করলে 1, আর এখানে আসবে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, 4 আর 5 যোগ করলে 9, এরপরে যদি আমি আর গুণ করি তাহলে হচ্ছে দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পারবে। এখন আমার দুইটা সমীকরণ নিয়ে আমি কেটে পড়ি। হ্যাঁ, এ ধরো এই দুটো সমীকরণ এখানে থাক, তাহলে এইগুলো থাকলেই হচ্ছে আমার আর বাকি পোর্শনটুকু চলে গেল, কিছু না। এই দেখো এতটুকু বাদ দিয়ে দিচ্ছি। এখন তুমি যে বিষয়টা লক্ষ্য করবে, এই যে দেখো এটা হচ্ছে তোমার কোন সমীকরণটা আসছে, এটা আসলো তোমার হচ্ছে একটু আগে এটা হলো তোমার পি কিউ সমীকরণটা, আর এটা হচ্ছে তোমার যে পিএস সমীকরণ, পিএসসি তো বা এসপি যেটাই বলো না কেন, এসপি ধরো এসপি সমীকরণ বলো। এই যে আমরা কিন্তু সমীকরণ পেয়ে গেলাম। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখন ছেদবিন্দু বের করতে হবে। তাহলে দেখো ভাইয়া একটু লক্ষ্য করে দেখো যে এই যে পি কিউটা, হ্যাঁ পি কিউ সরলরেখার, এই পি কিউ সরলরেখার মানে রেখাংশ, তো পি কিউ সরলরেখাও বলতে পারি, যে তোমার হচ্ছে পুরা
সরলরেখার এটা একটা অংশ। ওকে, তাহলে সেক্ষেত্রে পি কিউ সরলরেখাটা দেখো এক্স অক্ষকে ছেদ করছে, দেখতে পাচ্ছ এক্স অক্ষকে ছেদ করছে বলে, পি কিউটা এক্স অক্ষকে ছেদ করছে বলেই কিন্তু আমি এ বিন্দু পাইছি, এই বিন্দুটা কিন্তু আমি এইভাবেই পেয়েছি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এক্স অক্ষের কোনো বিন্দু যদি বের করতে যাই, ভাই এটা তো আমরা জানি যে এক্স অক্ষের উপরে ওয়াই অক্ষের মান কত, শূন্য। যতক্ষণ পর্যন্ত এক্স অক্ষের উপরে আমি আসি আমার ওয়াই অক্ষের মান কত, শূন্য। তাহলে একটা বিন্দু হতে হলে তো আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মান দুইটাই জানা লাগে। তো এই বিন্দুতে আমি ওয়াই অক্ষের মানটা কিন্তু আমি জানি যে এই সমীকরণটাই যে পি কিউ সমীকরণটি, পি কিউ সমীকরণটা না সরলরেখা, পি কিউ সরলরেখাটি এক্স অক্ষকে ছেদ করলে এই যে ছেদ বিন্দুতে, বিন্দুতে কার মান জিরো, ওয়াই এর মান জিরো। ওয়াই অক্ষের মান কত বলো তো, জিরো। যদি ওয়াই অক্ষের মান জিরো না হতো তাহলে ও একটু হলেও উপরে বা নিচে কিন্তু চলে আসতো, এই এক্স অক্ষের উপরে থাকতে পারতো না। তাহলে এক্স অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত আসে ওয়াই এর মান কত হবে, শূন্য, ওয়াই অক্ষের মান শূন্য। এখন দেখো আমার এর ছেদ করছে কে, ছেদ করছে পি কিউ না, এই পি কিউ, এই যে দেখো এই যে পি কিউ। তো ও যেহেতু ছেদ করছে তাহলে সেক্ষেত্রে এইখানে এখানে এই বিন্দুতে ওয়াই অক্ষের মান কত হবে বলো তো। এই যে দেখো তোমার হচ্ছে সমীকরণে যে এক্স মানে কি এক্স অক্ষ, ওয়াই মানে ওয়াই অক্ষ। তাহলে ও যখন ছেদ করবে ওর ওয়াই অক্ষের মান কত হয়ে যাবে বলো তো, শূন্য হয়ে যাবে। তাহলে জাস্ট এটার মানে কি দাঁড়াচ্ছে যে তুমি ওয়াই এর জায়গায় কত দিবে বলো তো, যে ওয়াই অক্ষের মানটা 7x প্লাস, এই দেখো যে ছেদ করছে তাকে বসাবে, কিন্তু যে ছেদ করছে তাকে বসাইতে হবে। এই যে দেখো পি কিউ ছেদ করছে সেজন্য পি কিউ বসাচ্ছি, যখন আবার এসপি ছেদ করবে তখন এসপির জন্য বসাবো, যে ছেদ করছে, ও যেহেতু ছেদ করছে ও দিব -32 ইকুয়ালস টু 0, 7x ইকুয়ালস টু 32। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো x ইকুয়ালস টু তাহলে কত হবে 32, হ্যাঁ 32/7, 32/7। তাহলে আমার মান কত আসলো 32/7। তাহলে আমার ওই যে এ বিন্দু, হ্যাঁ এক্স অক্ষ, আচ্ছা পি কিউ সরলরেখাটি এক্স অক্ষকে ছেদ করলে ছেদ বিন্দুতে ওয়াই এর মান 0, তাহলে সেই এক্স অক্ষটা আমি কি এ ধরে নিছি না, এক্স অক্ষের মানটা কত ধরে নিছি বলো তো, এ। যে এক্স অক্ষে যে ছেদ বিন্দুটা আছে সেটা হচ্ছে এ, তাহলে এর স্থানাঙ্ক কি হবে 32/7, 0, 32/7, 0। এরপর ঠিক একই রকম ভাবে বি বিন্দুটার জন্য বের করব। এখন এই যে বি বিন্দুটা, তাহলে এটা কিন্তু শেষ 32/7, 0। এরপরে হচ্ছে বি বিন্দুর জন্য বের করব। তো দেখো আমাদের বি বিন্দুটা আবার কিভাবে পাইছি, ওই দেখো এসপিটা ওয়াই অক্ষকে ছেদ করছে বলে, তাহলে এসপি ওয়াই অক্ষকে ছেদ করলে তাহলে এখানেই লিখবো, জানো এটা বাদ, এটা বাদ, এটা বাদ, ক্যালকুলেশনও বাদ। তাহলে এসপি যখন এই যে দেখো এসপি সরলরেখা, এসপি যে সমীকরণটা, হ্যাঁ এসপি সমীকরণ, এখানে তোমার হচ্ছে এসপি সরলরেখাটি, এসপি সরলরেখাটি লিখলেই হচ্ছে। তাহলে এসপি সরলরেখাটি কাকে ছেদ করতেছে বলতো, যে ওয়াই অক্ষকে ছেদ করতেছে। সরলরেখাটি এখানে এসপি সমীকরণ সরলরেখাটি না লিখে আমরা হচ্ছে এখানে, আচ্ছা এখানে মনে হয় পি কিউ সরলরেখাটি, জাস্ট এখানে সরলরেখাটি লিখলেই হতো। কিন্তু সরলরেখাটি তুমি এখানে একটু দরকার হবে একটু স্ক্রিনশটটা দিয়ে নাও, যে এখানে পি কিউ সরলরেখাটি এক্স অক্ষকে ছেদ করলে, নতুন করে আবার সমীকরণ বলা লাগবে না। ওকে, সমীকরণ তোমাকে বলা লাগবে না। এখন দেখি একটু আবার একটু মুছে দিই। আচ্ছা এই বিন্দু শেষ, এখন হচ্ছে আমাদের এই দেখো এসপিটা একটু আগেই তো দেখলাম, এসপি ওয়াই অক্ষকে ছেদ করছে বলে, দেখো এসপি ওয়াই অক্ষকে ছেদ করছে, একটু দেখে নাও। ওই দেখো এসপিটা ওয়াই অক্ষকে ছেদ করছে বলে, হ্যাঁ ওয়াই অক্ষকে ছেদ করছে বলে এখানে কিন্তু আমাদের আরেকটা বিন্দু পাওয়া গেছে, হচ্ছে কি বলতো, ওই যে বি বিন্দুটা। তাহলে ওয়াই অক্ষকে ছেদ করলে, এখন ওয়াই অক্ষকে ছেদ করলে ওই বিন্দুতে কার মান 0 হয়, আবার ওয়াই এর মানে 0, ওরে এক্স এর মান 0 হবে। হ্যাঁ দেখো ওয়াই অক্ষে কার মানটা 0 হবে, এক্স অক্ষের মানটা কি হবে বলতো, 0 হবে। এক্স অক্ষে যেরকম ওয়াই এর মানটা 0, তো ওয়াই অক্ষে সেরকম কি এক্স অক্ষের মানটা 0। যদি একটু 0 না হতো তাহলে ওই একটু হলেও ডানে বা বামে কিন্তু সরে যেত। ওকে, আচ্ছা তাহলে এই 0টা কি করব, যে ছেদ করছে তারে বসাই দিব। এই কি আগেরটার মতন পি কিউ বসাবো না, ছেদ করছেটাকে, যে ভাই ছেদ করছে তো আপনার হচ্ছে এসপি, তাহলে এসপিতে বসাও, ওই যে
এসপি, তাহলে কি -9y প্লাস 32 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 0। তাহলে কি -9y ইকুয়ালস টু -32, এটা হচ্ছে যদি তুমি কাটাকাটি করো মাইনাস মাইনাস বাদ দিয়ে দাও, আর y ইকুয়ালস টু 32/9। তাহলে এখন আমার বি বিন্দুটা কি হচ্ছে বলো, বি বিন্দুটা কি হবে? যদি বলছো যে 32/9,0, তাহলে ভুল, কারণ আমরা জানি এটা বিন্দু হতে হলে অবশ্যই এক্স অক্ষের মানটা আগে থাকবে। যে মানটা আমি পাইছি কষ্ট করে সেটা না, তোমার হচ্ছে এক্স অক্ষের মান কি 0 না, সেজন্য 0টা আগে, এরপরে কি 32/9। এই যে দেখো এ আর বি বিন্দু পেয়ে গেলাম, এ আর বি বিন্দু, একটা হলো 32, এই যে দেখো, এই বুঝে নাও, ঠিক আছে, যে দেখে নাও। এই বিন্দু পাইলা 32/7,0, আর বি বিন্দু পাইলা 0,32/9। ওকে, দেখো সব বিন্দুগুলো কিন্তু পেয়ে গেছি। এখন জাস্ট ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায় আমি যদি চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি তাহলেই কাজ শেষ। এটা ক্লিয়ার কিনা সেটা বলো। হ্যাঁ, ক্লিয়ার, ক্লিয়ার, এটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে, খুব সহজ ছিল। একটু বড়, জাস্ট এটাই হলো প্রবলেম। তাহলে সেই ক্ষেত্রে দেখি আমাদের হচ্ছে এইখানে দেখো আমাদের ক্ষেত্রফলটা। ওকে, এই যে ক্ষেত্রফলটা, এই যে দেখো, এই যে দেখো, দেখছো পি কিউ আর এস ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওকে, দেখো এইভাবে ঘুরায়, দেখো এই যে এইভাবে ঘুরাইছি, জাস্ট এটা দেখে নিই এখান থেকে। এই যে দেখো প্রথমে 0 নিছি, দেখো 0, তারপরে এ, তারপরে পি, তারপরে বি, তারপরে আবার 0তে ফিরে আসছে। যেই বিন্দু থেকে শুরু করব ওই বিন্দুতে কিন্তু আবার তোমাকে ফিরে আসতে হবে, আর অবশ্যই বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরায় নিতে হবে। দেখছো ঘড়ির কাঁটার বিপরীত দিক, একটু আগেই তো ঘড়ির কাঁটার দিক বিপরীত কিন্তু দেখে আসছি। তাহলে দেখো বাম পাশ থেকে গেছে, ঠিক আছে, দেখো বাম পাশ থেকে। ওকে, বাম পাশ থেকে, তাহলে এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিক। তাহলে প্রথমে যেই বিন্দুগুলো হবে, দেখছো 0 A P B দেখে নিও কিন্তু। এরপর এখানে দেখো, এই দেখো প্রথমে সবসময় কী হবে বলতো, এক্স এর মানগুলো আগে হবে, এক্স এর মান। দেখছো এখানে কিন্তু সব এই যে এক্স এর মান। এই দেখো প্রথমে এক্স এর মান কত ছিল, 0, তারপরে এক্স এর মান 32/7, তারপরে এক্স এর মান 4, তারপরে এক্স এর মান 0, তারপর যেই বিন্দু থেকে শুরু করছি ওই বিন্দুতে আবার ফিরে আসতে হলে আবার কি 0। ওকে, আর নিচে হলো কি সব ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান। এরপরে কি করব, এরপরে ভাইয়া যেটা, সেটা হচ্ছে একটা গল্প জীবনের। সেই গল্পটা হচ্ছে কি বলতো, এটার আগের লাইনটা আমি করে দিচ্ছি একটু তোমাদের বোঝার সুবিধার্থে। এটা কিন্তু একবারে করে দাও, এটার আগের লাইনটা আমি তোমাকে করে দিই। সেটা হচ্ছে দেখো, এই যে দেখো তোমার জীবনের গল্প যেটা ব্যর্থতা দিয়ে শুরু হয়। একে একে তুমি 4বার ধরে ব্যর্থ হয়েছো, এখন ব্যর্থতার গ্রাফ কি, যে দেখো নিচের দিকে নিয়ে যাবে না তোমাকে, তাহলে এইভাবে তোমাকে প্রথমে আগে গুণ করতে হবে। দেখো এইভাবে আড়াআড়ি, ব্যর্থতা সফলতা দিয়ে মনে রেখো। ওকে, তাহলে দেখো যে আড়াআড়ি গুণ, তাহলে 0 গুণ 0 করলে কত হয় 0, ঠিক আছে, এখানে 0। তারপরে 32 × 7 ইন্টু কত, 32/7 × 4, 32/7 × 4। তো কাটাকাটি করার কোনো তো অপশন নাই, তাহলে কি লবের সাথে লব গুণ হরের সাথে হর, লবের সাথে লব হরের সাথে হর, তার মানে কি দেখো কাটাকাটি করা যাবে না, তাহলে 4 আর হচ্ছে 32 গুণ করলে কত হয় 128, 128, আর নিচে কি, এই যে নিচে 1, আর হরের সাথে হর গুণ করলে তাহলে কি 7ই হবে। এরপরে আবার কি হলো বলো তো, এই যে দেখো হরের সাথে হর, লবের সাথে লব, তাহলে এখানে 4 লব আর এখানে 32 লব, আবার কত হবে 128। ওকে, চিহ্নগুলো কিন্তু কিভাবে বসাচ্ছি দেখো, এটার আগে প্লাস আছে সেজন্য প্লাস, যদি মাইনাস থাকতো, ধরো এটার আগে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু আমার মাইনাস বসাতে হতো। হ্যাঁ, এই যে দেখো গুণ করলে এটা কত, প্লাসে মাইনাসে মাইনাস হতো, তখন -128/7 লেখা লাগতো, কিন্তু মাইনাস নাই, হুইচ ইজ এ গুড সাইন। ওকে, এরপরে আবার হচ্ছে 128/7, এরপর আচ্ছা এটা 7 না, এটা হলো 128/9, সব মিলে গেলে কি হলো যে ভাই 28 মিলছে বলে এটাও কি মিলবে নাকি, এই যে এটা 9। এরপরে কি 0, 0 × 0 0, ঠিক আছে। এরপরে একটু পজ নিব, পজ মানে কি একটু মাইনাস দিব। হ্যাঁ, মাইনাস দিয়ে এবার ভেবে দেখবো জীবনে এত ভুল, এত ব্যস্ততা কেন। এরপরে জিত করে এখন দেখাবো সফলতা। এই দেখো সফলতার গ্রাফ কি উপরের দিকে, এখন কাম ব্যাক দিব, কাম ব্যাক। ওকে, কাম ব্যাক, এই যে দেখো, তাহলে 0-র সাথে দেখো এগুলো কিন্তু সবগুলো কিন্তু 0-র সাথেই গুণ হচ্ছে, আবার সাথে 0, তারপরে যে 32/9 × 0,
দেখো 0-এর সাথে গুণ করলে কিন্তু সবগুলাই 0 হয়ে যাবে। তাহলে 0 প্লাস 0 প্লাস 0। ওকে, তো এটা হচ্ছে তুমি যেভাবে দাও না কেন, এই যে দেখো এখানেও 0 হবে, কিন্তু একটু নিচে দিয়ে দিলাম যেহেতু এখানে জায়গা হচ্ছে না, দেখা যাচ্ছে না, তাহলে একটু এই যে এদিকে করে দিছি। তো দেখো এতটুকু বুঝে না যে পরের সবগুলো কি 0, তাহলে যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে এটা বাদ। 0 মান কি? 0 মানে তো বাদ। এরপরে এতটুকু জাস্ট ক্যালকুলেটরে একবারে বসাই দিব। ক্যালকুলেটর ভাইয়া অনেকক্ষণ ধরে আমরা হচ্ছে এই অঙ্কটা করতেছি, তো আমরা যে খাতায় কলম নিয়ে যদি বসি অনেক সময় চলে যাবে, এবার ক্যালকুলেটর মারবো। আর ভাইয়া ক্যালকুলেটরে মারেন। তাহলে ক্যালকুলেটরে একবারে যদি করে দাও তোমরা, তাহলে দেখবা যে এই মানটা চলে আসছে। এখন দেখো ছোট্ট করে একটু, এই দেখো 2 দিয়ে এটা কাটাকাটি করলে এই দেখো 1024/63। এত বর্গ একক। অবশ্যই কিন্তু এককটা দিতে হবে, যদি তোমরা একক না দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো মার্ক কর্তন হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা এই যে এককটা দিবে, বর্গ একক। আর যদি তোমার দূরত্ব বা পরিসীমা থাকতো তাহলে শুধু একক দেওয়া লাগতো। ঠিক আছে, আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব ভালোভাবে, সুস্পষ্টভাবে, সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।